হাসিনার অর্থনৈতিক পতন শুরু। গুম নিয়ে আন্তর্জাতিক চাপে আছে সরকার। রাজপথে আবার মুখোমুখি। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। দেশে অর্থনৈতিক চরম সংকট চলছে, কিন্তু শেখ হাসিনাও তার দলের দুর্নীতিবাজ নেতারা প্রতিদিনই উন্নয়নের নামে ফাঁকা বলি ছেড়ে মানুষ গলদকরণ করাচ্ছেন। তবে সম্প্রতি সরকারি কর্মকর্তাদের সকল প্রকার বিদেশ সফর বাতিল করার মাধ্যমে শেখ হাসিনার অর্থনৈতিক সংকট প্রকাশে এসেছে। বেরিয়ে এসেছে মুদ্রার অন্য পিঠ। শুরু হলো শেখ হাসিনার অর্থনৈতিক সংকট। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন সরকারের এসব কথিত উন্নয়নের পেছনের গল্প পাঠকদের কাছে তুলে ধরে আসছে অ্যানালাইসিস বিডি। শতাধিক প্রতিবেদনে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে বলা হয়েছে যে শেখ হাসিনা দেশে কথিত উন্নয়নের নামে যে ফাঁকা বলে শুনিয়ে যাচ্ছেন তার পেছনে রয়েছে দেশকে লুট করার ফন্দি। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা সারা দেশে শত শত কথিত উন্নয়নের প্রকল্পের সাইনবোর্ড টানিয়েছে। প্রকল্প বাস্তবায়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে লুটপাটের সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলছে শেখ হাসিনার অবস্থা শ্রীলঙ্কার মতো হতে আর বেশি দিন বাকি নেই। খুব শিগগিরই দেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসছে। অনুসন্ধান বলছে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভে এখন প্রতিদিনই কমছে। রপ্তানির চেয়ে দেশে আমদানি অনেক গুণ বেড়েছে, যার কারণে ডলারের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভে মাত্র 41 বিলিয়ন ডলার আছে, যেটা দিয়ে মাত্র 6 মাস আমদানি ব্যয় মেটানো যাবে। পরিস্থিতি বলছে আগামী 6 মাস পর বাংলাদেশের ডলারের বড় ধরনের সংকট দেখা দিবে। তখন সরকার চাইলেও প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে না, আর বিদেশ থেকে পণ্য আমদানি করতে না পারলে দেশের বাজারে এগুলোর দাম বেড়ে যাবে বহুগুণ। তখন দেশে দেখা দিবে বড় ধরনের অস্থিরতা। একাধিক সূত্রে জানা গেছে, শুধু বৈদেশিক রিজার্ভ বাঁচাতে সরকার কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছে। সরকার স্পষ্টই দেখতে পাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই দেশে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিবে। রিজার্ভ সংকট যাতে না হয় সেজন্যই সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছে সরকার। আর এতদিন ধরে রিজার্ভ নিয়ে সরকার গালগল্প করে আসছিল সেটা যে মিথ্যা এখন তা প্রমাণিত। অপরদিকে বিলাসবহুল পণ্য আমদানিতেও সরকার এক প্রকার নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু প্রয়োজনীয় জিনিসগুলি এখন আমদানি করা হবে। অর্থনীতিবিদরা বলছেন যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। অর্থনীতি নিয়ে সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে। সরকার যা বলছে বাস্তবে দেশের অর্থনৈতিক অবস্থা তেমন না। যে কোনো সময় দেশের অর্থনীতি একেবারে ধসে পড়তে পারে। অপরদিকে বাংলাদেশে গুম, খুন ও ক্রসফায়ার নিয়ে বেশ চাপে রয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সম্প্রতি নেত্র নিউজে আয়নাগর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের পর একই চাপ আরও বেড়েছে। গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের সফরের সময় 4 দিন ধরে বারবার সরকার নেতাদের তার মুখ থেকে বিচার বহির্ভূত হত্যা এবং বহু মানুষের লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ নতুন করে শুনতে হয়েছে। তাদেরকে সেসব অভিযোগের ব্যাখ্যা দিতে হয়েছে, খণ্ডন করতে হয়েছে। মিশেল ব্যাচেলেট ঢাকায় যেদিন নামেন সেদিনেই পরপর সরকারের 3 জন গুরুত্বপূর্ণ মন্ত্রীর স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইন তাদের সাথে দেখা করে গুম, খুন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের জেরে সাংবাদিক হয়রানি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। বুধবার ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেও তিনি এসব বিষয় তোলেন। মিশেল ব্যাচেলেট গুম, খুন নিয়ে সাধারণ কথা বলেননি, রীতিমতো গবেষণা করে সুনির্দিষ্ট 76 জনের তালিকা নিয়ে কথা বলেছেন। একই প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মিশেল ব্যাচেলেট তাদের কাছে একটি তালিকা দেন যেখানে 76 জনের নাম ছিল যারা নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর লাপাত্তা বলে অভিযোগ। মন্ত্রী বলেন, তিনি জাতিসংঘ কর্মকর্তাদের বলেছেন গুম এবং বিচার বহির্ভূত হত্যা নিয়ে অভিযোগ এলেই তদন্ত করেন। গুম ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে অভিযোগ উঠলে সত্যতা খুঁজে দেখা। আমরা তা করেছি, বলেন আইনমন্ত্রী। কিভাবে তদন্ত করা হয়েছে তার একটি ব্যাখ্যা দেন মন্ত্রী। তথাকথিত এসব গুমের শিকার হয়েছে যারা, তাদের পরিবারের কাছে খোঁজ খবর করতে পুলিশকে বলা হয়েছে। তদন্তের নামে পুলিশ স্বজনদের হয়রানি করেছে বলে মানবাধিকার কর্মীরা চেঁচামেচি শুরু করলে পরিবারগুলোকেও পরে সব প্রণোদিত হয়ে লিখিতভাবে বক্তব্য ও তথ্য দেওয়ার সুযোগও দেওয়া হয়।
আনিসুল হক বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষজন নানা সমস্যা থেকে বাঁচতে নিজেরাই গা ঢাকা দিয়েছে এবং তাদের পরিবার গুমের অভিযোগ নিয়ে হাজির হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা হয়তো কোনো মামলার দণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে রয়েছে। আইনমন্ত্রীর এসব কথা ও সরকারের ব্যাখ্যায় যে জাতিসংঘ কর্মকর্তা সন্তুষ্ট হননি তা পরিষ্কার হয়ে যায় সংবাদ সম্মেলনে তার দেয়া বক্তব্যে। তিনি গুম ও বিচার বহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্তের কথা বলে গেছেন। গুম সম্পর্কিত জাতিসংঘ সনদে বাংলাদেশকে সই করার আহ্বান জানিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা বাতিল করতে তিনি আহ্বান জানিয়েছেন। হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের 2009 সাল থেকে অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকে এবছর জুন পর্যন্ত বাংলাদেশে 619 জন নিরাপত্তা বাহিনীর হাতে আটকের পর লাপাত্তা হয়ে গেছেন। কমপক্ষে 2658 জন মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। মানবাধিকার সংস্থাগুলো বছরের পর বছর ধরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা গুম, খুন এবং হালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের নির্যাতন নিয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে চলেছেন। এসব ইস্যুতে ডজন ডজন রিপোর্ট প্রকাশ করেছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া কার্যক্রমের প্রধান মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের সরকারের যে আচরণ তার নজির তারা অন্য কোথাও দেখেন না। আমরা 90টি দেশে কাজ করি, কখনোই বলি না কোথাও আদর্শ অবস্থা বিরাজ করছে, কিন্তু বাংলাদেশের সমস্যাটা একেবারেই আলাদা। এখানকার সরকার কখনোই স্বীকার করতে রাজি নয় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার প্রধানের সামনেও সরকার সেই একই কথার পুনরাবৃত্তি করেছে। তার কাছেও মন্ত্রীরা বলেছেন, মানুষ ইচ্ছা করে লুকিয়ে থেকে গুম হয়ে যাওয়ার কথা বলে, অথচ সরকার খুব ভালো করে জানে পরিবারগুলো তাদের দ্বারে দ্বারে ঘুরছে, চিঠি দিয়েছে, প্রেস কনফারেন্স করেছে, সমাবেশ করেছে, অথচ এখনও তারা বলছেন পাওনাদারের ভয়ে মানুষ লুকিয়ে রয়েছে, বইয়ের সাথে সম্পর্ক ভালো নয় বলে লুকিয়ে রয়েছে। খুবই হতাশাবঞ্চক। যখন র্যাবের ওপর নিষেধাজ্ঞা হয়েছে তারপরও অপরাধীদের আড়াল করতে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সামনে এমন মিথ্যা তারা বলছেন। 2014 সালের নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রচুর হইচই হলে মানবাধিকার সংগঠনগুলো জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণের নৈতিক ও আইনি অধিকার নিয়ে জোরালো প্রশ্ন তুলেছিল। ক্ষমতাধর দেশগুলো তাতে কান দেয়নি। তবে সুইডেনে নির্বাচিত বাংলাদেশের সাংবাদিক তাসনিম খলিল, যিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গবেষণাধর্মী একটি বই লিখেছেন, তিনি বলেন, মানবাধিকার সংস্থাগুলোর সাথে সরকারের সম্পর্ক এখন এতটাই তিক্ত যে এসব সংস্থা এখন প্রতিকারের জন্য শক্তিধর দেশগুলোর সাথে দেন দরবারের পথে নিয়েছে। তিনি বলেন, গত 10 থেকে 15 বছরের বেশিরভাগ সময়, বিশেষ করে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে মানবাধিকার সংস্থাগুলো চেষ্টা করছে সরকারের সাথে সরাসরি কথাবার্তা বলে বিভিন্ন অভিযোগের সুরাহা করার। তাদের কথাকে বারবার উড়িয়ে দেওয়া হয়েছে। তারপর 2018-তে মাদক নির্মূলের নামে কয়েকশো লোককে বিনা বিচারে হত্যা করা হয়। তখন এসব সংস্থা মনে করলে সরকার যখন কথা শুনছেই না, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাওয়া ছাড়া তাদের উপায় নেই।